আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতি। তো অ্যাজ ইউজুয়াল আমি যখন লিখতেছি সলভিংয়ের সময় তখন আসলে এই কালারটা ইউজ করব, অ্যান্ড যখন এক্সপ্লেইন করতেছি তখন আমরা আসলে ডিফারেন্ট কালারগুলো ইউজ করব, যাতে করে আমাদের আসলে এই ক্লাস নোটের মধ্যে কোনটা আমার সলভিংয়ের পার্ট আর কোনটা এক্সপ্লেনেশনের পার্ট সেটা বুঝতে সুবিধা হয়। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, এটা 94-95 সেশনে আসছিল। এখানে বলা আছে যদি এবিসি ত্রিভুজে cos a is equal to sin b minus cos c হয় তবে দেখা হচ্ছে ত্রিভুজটি সমকোণী। তো আমরা শুরু করি। তাহলে এখান থেকে লিখতে পারবো cos a plus cos c is equal to sin b। তাহলে আমরা বলতে পারবো cos c plus cos d ফর্মুলা 2 cos of a plus c by 2 আর হচ্ছে cos of a minus c by 2 is equal to হচ্ছে 2 sin b by 2 cos b by 2। আর এর পরের লাইনে আমরা বলতে পারবো যে 2 cos a plus c by 2 মানে হচ্ছে pi minus b by 2, অর্থাৎ এখান থেকে দাঁড়াচ্ছে সিম্পলি sin b by 2। তাহলে cos a minus c by 2 is equal to 2 sin b by 2 cos b by 2। এটা ক্যান্সেল আউট হয়ে চলে যাচ্ছে, থাকে জাস্ট এটা। তো এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো mod of a minus c is equal to হচ্ছে b। অর্থাৎ এখানে তাহলে কি আসে? এখানে তাহলে আসে হয় a is equal to b plus c is equal to pi by 2, অথবা দ্বারা এখান থেকে c is equal to a plus b is equal to pi by 2। এই তো এখান থেকে তাহলে এটা যে সমকোণী এটা তাহলে আমাদের বলে দেওয়া গেল। তাহলে এখান থেকে আমাদের এই জিনিসটা বলে দেওয়া গেল যে ত্রিভুজ ABC সমকোণী হবে। এই তো তাহলে আমাদের এখান থেকে সলিউশনের পার্ট শেষ, এই জিনিসটা ডান। এইবার আমরা এক্সপ্লেন করব এটা, যেখানে আসলে আমরা কি করলাম এই জিনিসগুলো খেয়াল করো। এখানে এবিসি ত্রিভুজের একটা প্রপার্টি দিয়ে দিছে যে এখানে আসলে cos a is equal to sin b minus cos c হয়। তাহলে এখন আমাকে এই জিনিসটা দেখাতে হবে যে এই ত্রিভুজটা সমকোণী হবে, অবশ্যই সমকোণী হতে হবে। তো আমরা এখানে এক কাজ করি, cos এর এইখানে বামে আমরা cos c টাকে পার করে আনি পক্ষান্তর করে। কেন আনতেছি? যাতে করে cos c plus cos d ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখন cos c plus cos d ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, 2 cos of c plus d by 2 cos of c minus d by 2 এখানে থাকলো। তারপরে সেখান থেকে 2 আর এইটাকে এখানে যেহেতু অ্যাঙ্গেলগুলোর হাফ চলে আসছে, তো এখানেও আমরা আসলে কি করব? এই অ্যাঙ্গেলগুলো হাফ ইনভলভ করব। অ্যাঙ্গেলগুলো হাফ যদি ইনভলভ করতে চাই তাহলে আসলে কি করতে হবে একটু বুঝি আমরা। তাহলে আসলে এইখানে অ্যাঙ্গেলগুলোর হাফ যদি ইনভলভ করতে চাই তাহলে আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এরকম যে আমাদের এই যে সাইন বি আছে এইখানে এই বিটাকে এটার হাফ ইনভলভ করব, তার মানে বি এর জায়গায় আমি বি বাই 2 চিন্তা করব। তাহলে এখানে এই যে 2 আনলাম ব্যালেন্স করার জন্য। তাহলে এইবার এটাকে সাইন 2 থিটার ফর্মুলায় ফেলবো, বুঝছি? তাহলে সাইন 2 থিটার ফর্মুলায় ফেলছি, তাহলে হয়ে গেছে 2 সাইন বি বাই 2 কস বি বাই 2। এই তো এখন এইভাবে করে এই স্টেপটা নিলাম। এরপরে এখন আমরা দেখতেছি এই যে cos a plus c by 2, এইখানে আসলে আমরা তো এখানে বলেই দিছি এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ মানে কি? অবশ্যই এর কোণ তিনটার যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ তিনটার যোগফল যদি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়ে থাকে তাহলে আমাদের তো এখানে আছে কি a plus c। তাহলে a plus c কে আমরা লিখতে পারবো অফকোর্স পাই মাইনাস বি থাকলো, পাই মাইনাস বি। এখন এই যে পাই মাইনাস বি একটু আমরা এখানে বসায় চিন্তা করি তো কি হয়? cos পাই মাইনাস বি বাই 2 মানে কি? আমরা 2টা পাই এর নিচে ইন্ডিভিজুয়ালি নিতে পারি, বি এর নিচে ইন্ডিভিজুয়ালি নিতে পারি। তাহলে এখানে ওভারঅল থাকে cos পাই বাই 2 মাইনাস বি বাই 2। এখন cos পাই বাই 2 মাইনাস থেটা মানে কি? সাইন থেটা। তাহলে এখান থেকে এই যে তাহলে সেখান থেকে এই জিনিসটা হয়ে গেছে। যদি কেউ না বুঝে থাকে আমি ভেঙে দেখাচ্ছি। আমরা a প্লাস সি এর জায়গায় পাই মাইনাস বি লিখবো। তাহলে এখানে কি হয়ে যাবে? cos a প্লাস সি এর জায়গায় হবে পাই মাইনাস বি বাই 2। এখান থেকে তার মানে আমরা বলতে পারবো এটা মানেই হচ্ছে পাই বাই 2 মাইনাস বি বাই 2, বুঝছি? এখন দেখো cos পাই বাই 2 মাইনাস থেটা মানে কি? অবশ্যই এটা সাইন থেটা। তাহলে এটা হয়ে যাবে সাইন বি বাই 2। এই জিনিসটা এখানে করা হয়েছে, বুঝছি? এটা কেন করা হয়েছে দেখেই বুঝে যাওয়ার কথা যে এখানে আসলে আমরা বুঝতে পারতেছি প্রমিনেন্টলি এটা ক্যান্সেলেশন হবে। তো এখন ক্যান্সেলেশনটা করে ফেলছি। ক্যান্সেলেশন শেষে এই জায়গাটায় স্টেপটা, এই ব্যাপারটাতে একটু খেয়াল রাখতে হবে। এখানে আমি একটু লক্ষণীয় ব্যাপারটা তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই বলি। দেখো যদি ক্যান্সেলেশন শেষ হয়ে যায় তখন আসলে কি পড়ে থাকে? cos a minus c by 2 is equal to cos b by 2। এখন এখানে আমরা অধিকাংশ মানুষই যে কাজটা করি এই লাইনটার পরে সেটা হচ্ছে এরকম, খুবই সিম্পলি এই লাইনের পরে আমরা লিখে দিই a minus c
2 ইজ ইকুয়াল টু বি বাই টু, অথবা আমরা 2 যদি ক্যান্সেল করে ফেলি, ডিরেক্ট যদি লিখতে চাই তাহলে a মাইনাস সি ইজ ইকুয়াল টু বি লিখে ফেলি। এখন এই যে এইখানে আমরা এইটা লেখা আর এইটা লেখা, এই দুইটার মাঝে যে ডিফারেন্সটা, কেন ডিফারেন্সটা আনতেছি, আমি কেন এটা লিখলাম, সেই ব্যাপারটা একটু ভালো মতো বুঝি। খেয়াল করো, কজের একটা প্রপার্টি হচ্ছে যে কজ অফ থেটা আর কজ অফ মাইনাস থেটা দুইটা সেম জিনিস, বুঝছি। এখন তার মানে আমি যখন এই জিনিসটা লিখবো, যে ধরে নাও আমাদের এখানে এই যে এরকম জিনিসপত্র থাকলো যে কজ অফ, এখানে আছে 30, এখানে আছে কজ অফ মাইনাস 30। এখন তোমরা নিজেরা একটু চিন্তা করো, আমাকে বলো তো যে এখানে আসলে এই যে cos 30 ইজ ইকুয়াল টু cos মাইনাস 30, এই লাইনটা বা এই ইকুয়েশনটা এটা সঠিক কিনা? উত্তর হচ্ছে অফকোর্স সঠিক, একদম পুরোপুরি 100% সঠিক। কিন্তু এই লাইনের পরে আমি যদি এই জিনিসটা বলি যে 30 ইজ ইকুয়াল টু মাইনাস 30, তখন কি আর এটা সঠিক থাকে? উত্তর হচ্ছে না, মোটেও না। 30 কেমনে মাইনাস 30 সমান হয়? এটা তো সম্ভব না। এখানে অবশ্যই এই জিনিসটা, এইটা আর সত্যি না। এই লাইনটা সত্যি, এই লাইনটা ট্রু, এই লাইনটা একদম প্রপার একটা সমীকরণ, কিন্তু এইটা কখনোই সত্যি না। এটা আমরা ঠিক বলতে পারি না। তার মানে আসলে যখনই cos সামথিং ইজ ইকুয়াল টু cos another থিং এরকম জিনিসপত্র থাকতেছে, তখন আমরা যে এই যে cos সরাই ফেলে ডিরেক্ট এই জিনিসটা যদি বসায় দেই, তখন আসলে আমাদের কি হয়ে যায়? তখন এখানে ভ্রান্তির একটা সুযোগ থাকে, তখন এইরকম সিনারিও তৈরি হয়ে যাওয়ার চান্সেস থাকে, যেখান থেকে আমরা এই জিনিসটা অবশ্যই অফকোর্স দেখে বোঝা যাচ্ছে এটা কারেক্ট না। এখানে তুমি যদি অন্যভাবে চিন্তা করো, মাইনাস 30টাকে বামে আনো, তাহলে কি আসে? 30 প্লাস 30 60, আর এখানে কিছুই পড়ে থাকে না, 0। 60 তো 0 সমান না, তো এখানে এই জিনিসটা হতে পারে না। এটা একমাত্র তখনই সত্যি হবে যখন কি হবে, যখন cos 0 ইজ ইকুয়াল টু মাইনাস cos অফ মাইনাস 0 আমরা লিখবো, তখন এখান থেকে ঘুরে ফিরে দেখা যাবে 0 ইজ ইকুয়াল টু মাইনাস 0, দ্যাট ইজ ট্রু। ওই কেসে হয়তোবা কারেক্ট হবে, কিন্তু জেনারেলি এটা আমরা সঠিক বলতে পারি না। এখন তাহলে ওই সেন্সেই আমি আসলে এইখানে এই মড ব্যাপারটা ইনভলভ করে লিখছি। কিভাবে বুঝবো একটু? এখানে এবিসি ত্রিভুজের কথা বলছে। একটা ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলা, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল কি কি হবে? এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল। এখন একটা ত্রিভুজের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে অবশ্যই কি পজিটিভ অ্যাঙ্গেল, তাই না? একটা ত্রিভুজের অ্যাঙ্গেল তো আর নেগেটিভ হতে পারে না, অথবা একটা ত্রিভুজের অ্যাঙ্গেল তো আর জিরো হতে পারে না। জিরো একটা অ্যাঙ্গেল, কোন একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল জিরো হলে তো ওই ত্রিভুজটাই আর এক্সিস্টেন্ট থাকে না। দ্যাটস ওয়াই আমাদের এখানে এই এবিসি ত্রিভুজের এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল স্পষ্ট। যদি এবিসি ত্রিভুজে, এবিসি একটা ত্রিভুজ, এটা বলার সাথে সাথেই বুঝে নিতে হবে যে আমাদের এ কোণ, বি কোণ, সি কোণ অবশ্যই কি হবে? তিনটা কোণই আমাদের ধনাত্মক কোণ, তাই না? ওই এ কোণের মান, বি কোণের মান, সি কোণের মান, এ বি সি এইগুলোর তিনটারই মান ধনাত্মক। এখন বুঝো এইখানে তার মানে আমরা দেখতেছি এই যে আমি এখানে কস তুলে দিচ্ছি, কস এখান থেকে এই পরের লাইনে আমরা কস সরাই লিখতেছি, তখন আসলে এই যে বি বাই টু পড়ে থাকতেছে, বা টু যদি বাদ দিয়ে চিন্তা করি বি পড়ে থাকতেছে, বি একটা পজিটিভ জিনিস, তার মানে ডান পাশে আমার পজিটিভ আছে, এইটা অলরেডি পজিটিভ। এইটা যে পজিটিভ পড়ে থাকতেছে, অফকোর্স বামেও পজিটিভই রাখতে হবে, বামে তো আমি নেগেটিভ রাখতে পারি না, তাহলে তো ওই যে ওই সিনারিও তৈরি হবে, 30 ইজ ইকুয়াল টু মাইনাস 30 হয়ে যাচ্ছে, এরকম সিনারিও তৈরি হচ্ছে। এই কারণে আমি এখানে মড দিছি, বুঝছো? তো এখানে এই যে মড দেওয়াতে এই ভিতরে এ মাইনাস সি যদি অলরেডি পজিটিভ হয়, মড দিছি পজিটিভই থাকবে, এ মাইনাস সি যদি নেগেটিভ হয়, স্টিল মড দেওয়ার কারণে পজিটিভ থাকবে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এইবার কারেক্টলি ইকুয়াল লেখা যাচ্ছে, বুঝছি ব্যাপারটা? এরপরে এখন দেখো, যদি এ মাইনাস সি পজিটিভ হয়, অর্থাৎ এ গ্রেটার দেন সি হয়, এ গ্রেটার দেন যদি সি হয়, তাহলে সেখান থেকে তুমি হচ্ছে এই জিনিসটা লিখতে পারবা যে হলো গিয়ে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। আর যদি এ গ্রেটার দেন না হয়, সি গ্রেটার দেন হয়, সি যদি গ্রেটার দেন এ হয়, তাহলে তখন তুমি সেখান থেকে এই লাইনটা লিখতে পারবা যে তখন মড অফ এ মাইনাস সি এর মান আসবে সি মাইনাস এ আর কি, তখন আলটিমেটলি এখান থেকে এই লাইনটা লেখা যাবে, বুঝছি? আর এখান থেকে এ ইজ ইকুয়াল টু যদি এ মাইনাস সি হয়, মনে করো এ মাইনাস সি এর কেসে এ গ্রেটার দেন সি হলো, তাহলে এইখানে মড তুলে দিলে স্টিল এ মাইনাস সি থাকলো, তখন এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি লেখা গেল। তারপরে এখানে আমি আসলে পাই বাই টু ডিরেক্ট কীভাবে লিখে দিলাম, বা এটা যে 90 সমান কীভাবে লিখলাম সেটা বুঝো। সেখানকার কেসে তুমি দেখো এখানে তো এবিসি ট্রায়াঙ্গেল, তার মানে আসলে এ প্লাস বি প্লাস সি কোন তিনটা যোগ করলে কত হয়? 180 হয়। এখন এখানে তোমাকে বলেই দিছে যে এই কোন একটা কোণ অন্য দুইটার যোগফলের সমান, তার মানে অবশ্যই এই যে বি প্লাস সি এর জায়গায় আমি এ লিখতে পারবো, তাহলে এ প্লাস এ ইজ ইকুয়াল টু 180 আসলো, তার মানে 2a ইজ ইকুয়াল টু 180, তার মানে এ ইজ ইকুয়াল টু অফকোর্স 90 ডিগ্রি হইতেই হবে। সো এইখান থেকে সিম্পলি ওই জিনিসটা লেখা হয়েছে, বুঝা গেছে? আই হোপ এই জিনিসটা আমাদের সবার টোটালি ক্লিয়ার হয়েছে, বুঝছি? এইখানে তুমি এই অনুযায়ী মানগুলা বসায়ও চেক করে দেখতে পারো যে এইটার জন্য এটা সত্যি হবে, ঠিক একইভাবে এইটার জন্য এই জিনিসটা সত্যি হবে। এটা বলে দিব, দেখাই দিব? আচ্ছা দেখাই দিই, যেহেতু কথাটা বললাম।
এখানে দেখো খেয়াল করো এ কোনটাকে আমি প্রথমে এই জিনিসটা ভ্যালিডেট করি যে আমি যে এইটা লিখছি এটা আসলেই এটা হলে ওই জিনিসটা হয় কিনা। খেয়াল করো এ কোনটা 90 হবে আর বি আর সি এর যোগফল 90 হবে। তো এক কাজ করি, বি কে আমি 60 সেট করলাম আর সি কে আমি 30 সেট করলাম, আর এ তো 90 দেওয়াই আছে। তাহলে দেখো কি হয়, কজ এ মানে কত, কজ এ মানে হচ্ছে যে এখানে 0, কজ 90 0। আর সাইন বি মানে কি, সাইন বি মানে হচ্ছে সাইন 60 মাইনাস কস সি, কস সি মানে কি কস 30। তো এখানে সাইন 60 থেকে কস 30 বাদ দাও, 0ই থাকতেছে, দুই পাশ ইকুয়াল থাকলো। এবার এটা তুমি ভ্যালিডেট করো, এটা নিজেরাই আমরা ভ্যালিডেট করতে পারবো। যেখানে সিটাকে এবার 90 সেট করছি, এটাকে দিলাম 60 আর বিটাকে 30। 60 30 না দিয়ে যে কোনো দুইটা পুরোক্ষণ দিলেই হবে, আসলে জাস্ট 0 দিব না, কোনো একটাকে 0 রাখবো না, তাহলেই হবে। এবার দেখো তাহলে সি এর জন্য সি 90 হয়ে গেছে, তার মানে এখানে কস সির মানটা কত হয়ে গেছে বলো, কস সির মান হয়ে গেছে 0, কজ 90 মান 0। এরপরে এখন দেখো কজ এ আর সাইন বি, তাই তো, কজ 60 আর সাইন 30 সেম। এখানে যেহেতু এরা একে অপরের পুরোক্ষণ, পুরোক্ষণ দুটা দিলে একটা কজ আর একটা সাইন রাখলে অবশ্যই তারা সমান হতে বাধ্য, এমনিতেই সমান হবে। বুঝছি। সো আই হোপ এইটার পুরো যে আলোচনাটা সেটা আমি ক্লিয়ার করতে পারছি যে কখন কোনটা কেন লিখছি। সামনে আগাই। এরপরেরটাতে এখানে বলা হয়েছে প্রমাণ করো সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস 120 ইজ ইকুয়াল টু কত, √3/2। ওকে ফাইন, তাহলে আমরা এটার সলিউশনটা শুরু করি। লেফট সাইডে তাহলে কি লিখতে পারবো, সাইন এক্স আর সাইন এক্স প্লাস 30 প্লাস হচ্ছে কজ এক্স সাইন 90 প্লাস এক্স প্লাস 30 লিখতে পারবো। তাহলে এখানে এর পরের লাইনে কি লিখতে পারবো, সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স প্লাস 30। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা থেকে কি আসে, কজ, আচ্ছা দেখা দেওয়ার দরকার নাই, সিম্পলি লিখে দিব কজ 30, তার মানে এখানে √3/2, তার রাইট সাইড চলে আসছে। এই তো আমাদের এখানে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড আমরা প্রুভ করে ফেলতে পারছি। এবার এটার এক্সপ্লেনেশনটা দেখি, এখানে আসলে কি করলাম। সিম্পল জিনিস, এখানে আমাদের আসলে সাইন এক্স প্লাস 30 কজ এক্স, এইখানে কজ এক্স প্লাস 30 থাকলে আমাদের আসলে পুরোপুরি ফর্মুলার যে শেপটা সেই শেপে চলে আসতো, তাই না। এখানে তখন সাইনে সাইন বি প্লাস কজে কজ বি, কজ বি মাইনাস বির ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। এখন এখানকার কেসে আমরা তাহলে কি করব, এইটাকে কজে নিয়ে যেতে হবে। তো এখানে খুব সহজে বোঝাই যাচ্ছে এটাকে 90 প্লাস 30 চিন্তা করা যায় 120কে, তো আমরা সেটাই করছি। 90 প্লাস বাকি পার্টটুকু এক্স প্লাস 30 থাকলো। এখানে সাইন 90 প্লাস সামথিং মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট যাচ্ছে, অর্থাৎ সাইন পজিটিভ হবে, চিহ্ন পজিটিভ থাকলো। আর যেহেতু এখানে বিজোড় গুণিতক প্লাস সামথিং আছে, তার মানে অবশ্যই এটা সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে। এই তো, তারপরে সেখান থেকে আমরা ফর্মুলার শেপে হুবহু নিয়ে আসতে পারছি, সাইনে সাইন বি প্লাস কজে কজ বি, কজ অফ এ মাইনাস বি এর ফর্মুলা। কজ অফ এ মাইনাস বি এর কেসে এখানে তুমি এক্স থেকে একটু দাঁড়াও, এইখানে তুমি হচ্ছে এইটাকে এ এটাকে বি বিবেচনা করলেও হবে, আবার এইটাকে এ এটাকে বি বিবেচনা করলেও চলবে, একই জিনিস। কেন বলো তো, কারণ এখানে কজ আছে, কজের কেসে কজ অফ থেটা যা কজ অফ মাইনাস থেটাও তাই, কজ অফ এ মাইনাস বি যা কজ অফ বি মাইনাস এও তাই, একই জিনিস। দ্যাটস ওয়াই এটা দুই ক্ষেত্রেই কাজ করবে। দেখাই দিব এটা, আচ্ছা বলে দিই। এখানে কজের কেসে এটাকে যদি আমরা এ বিবেচনা করি কি দাঁড়ায় বলো, এক্স মাইনাস 30, তার মানে কজ অফ মাইনাস 30 দাঁড়ায়। আর যদি আমরা এইটাকে এ বিবেচনা করি তারপরে তখন আসলে কি আসে, তখন যে জিনিসটা আসে, এটাকে যদি আমরা এ বিবেচনা করি তখন আসলে এক্স প্লাস 30 থেকে এক্স বাদ, তার মানে শুধু কস 30 থাকে। সো আলটিমেটলি দুইটা তো সেম জিনিস, দ্যাটস ওয়াই আমার আসলে কোনো সমস্যা এখানে নাই। আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা গেছে। সামনের ম্যাথে যাই। এরপরে বলা হয়েছে প্রমাণ করো সাইন 3 থেটা ইজ ইকুয়াল টু 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা, সূত্র প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে শুরু করি আমরা। তাহলে কি করতে পারি, এইখানে তাহলে আমরা বলতে পারি সাইন 3 থেটা মানে হচ্ছে 2 থেটা প্লাস থেটা, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এই তো, তারপরে আগাই, এখান থেকে 2 cos 2 থেটা ওকে। সামনে আগাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এই তো চলে আসছে। এই তো আমরা তাহলে
সলভটা করে ফেললাম। এইবার আমরা বলে বলে এইটার আমরা এখান থেকে এক্সপ্লেনেশনটা দেখি। হ্যাঁ, এখানে খেয়াল করো সাইন 3 থেটা, সাইন 3 থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখানে আসলে সাইন 3 থেটাকে কিভাবে ভাঙা যায়? সাইন 2 থেটা প্লাস থেটাতে ভাঙা যায় অফকোর্স। তাহলে সেখান থেকে আমাদের এখানে মেইনলি টাস্কটা বুঝো। টাস্কটা হচ্ছে যেখানে সাইন 3 থেটা আছে, সাইন 3 থেটা থেকে আমাদের সবগুলোকে এইখানে এই যে এটাকে সবগুলোকে, এটার সবগুলো টার্মকে যেটা আনবো আমরা, সেখানে সবগুলোতে সাইন থেটা থাকতে হবে। সাইনের এখানে 2 থেটা 3 থেটা এই জিনিসগুলো থাকা যাবে না, বুঝছি? সব কিছুকে ভেঙে একদম সাইন থেটাতে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমাদের টাস্ক। তো এই যে এই সিম্পল টাস্কটা যদি আমরা মাথায় নিই, তাহলে এখানে সাইন 2 থেটা প্লাস থেটা লিখলাম এই 3 থেটাকে। তারপরে এখানে সাইন 3 থেটার কেসে এই যে এটাকে এভাবে ভেঙে লেখার পরে এটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপর এখন দেখো সাইন 2 থেটা, সাইন 2 থেটা তো রাখা যাবে না, সব কিছু তো সাইন থেটাতে নিয়ে যেতে হবে। এই যে, তো এখানে বুঝাই যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? সাইন 2 থেটা ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 সাইন থেটা কস থেটা। আর এখান থেকে কস 2 থেটা, কস 2 থেটা তো অনেকগুলো ফর্মুলা লেখা যায়, তাই না? কস স্কয়ার থেটা মাইনাস সাইন স্কয়ার থেটা, 2 কস স্কয়ার থেটা মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থেটা। তো এখানে আমরা আসলে কোনটা লিখব? অফকোর্স সেইটাই যেটা শুধুমাত্র সাইন থেটা দিয়ে এক্সপ্রেসড, বুঝছি? দ্যাটস ওয়াই আমরা আসলে এইটার কেসে এর পরিবর্তে ফর্মুলা লিখছি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থেটা। এরপরে সাইন থেটা পড়ে থাকলো, এরপরে বাকি জিনিস জাস্ট সিম্পলি গুণ করে দিছি। এখন দেখো গুণ করার কেসে এইখানে আসলে এই যে দুইটা কস থেটা গুণ হয়েছে, তার মানে এখানে কি হয়েছে? কস স্কয়ার থেটা। কিন্তু আমার কি কস থেটা রাখা যাবে? এই যে প্রমাণে কি কস থেটা আছে? নাই, সব কিছুকে সাইন থেটা নিয়ে যেতে হবে, তাই না? তাহলে এখানে এই যে কস স্কয়ার থেটা হয়েছে, এটাকে আমরা লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। 1 মাইনাস সাইন স্কয়ার থেটা লিখে আমি জাস্ট এখানে আর লাইন বাড়াইনি, আমি বরং সেটাকে মাথায় রেখে গুণ করে দিছি ডিরেক্ট, বুঝছো? তাহলে এর জায়গায় আমি রাখছি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। আচ্ছা, আজকে আসলে আমার লেখা আরও বেশি খারাপ হচ্ছে, কারণ আমার শরীর একটু খারাপ। আচ্ছা, যাই হোক, এখানে কস স্কয়ার থেটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। তো এখন এইটা জিনিস এর সাথে গুণ করে দিছি, তাহলে 2 সাইন থেটা ইন্টু 1, 2 সাইন থেটা মাইনাস হচ্ছে 2 সাইন থেটা ইন্টু সাইন স্কয়ার থেটা মানে 2 সাইন কিউব থেটা, বুঝছি? তারপরে সেখান থেকে এইখানেও ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পর আমরা দেখতেছি 2 সাইন থেটা প্লাস সাইন থেটা মানে হচ্ছে 3 সাইন থেটা, আর এইখানে মাইনাস 2 সাইন কিউব থেটা, এইখানে মাইনাস 2 সাইন কিউব থেটা, তাহলে মাইনাস 4 সাইন কিউব থেটা। এই তো আমাদের যা প্রমাণ করতে বলছিল সেটা জিনিস চলে আসছে। আই হোপ এটা সবাই আমরা ঠিকঠাক ক্লিয়ার বুঝছি। সামনে আগাই। এরপরে বলা হয়েছে প্রমাণ করো যে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ত্রিভুজের জন্য 1/a sin a প্লাস 1/b sin b প্লাস 1/c sin c ইজ ইকুয়াল টু হবে 6 ডেল বাই abc। শুরু করি তাহলে আমরা। তাহলে লেফট সাইডে আমরা লিখতে পারবো যে 1/a sin a, তার মানে বুঝাই যাচ্ছে এখানে সাইনের পরিবর্তে লেখা যাবে কি? সাইনের পরিবর্তে লেখা যাবে a/2r প্লাস 1/b, এখানে লেখা যাবে b/2r, এখানে লেখা যাবে আমাদের প্লাস 1/c ইন্টু c/2r। সি সব ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখান থেকে 1/2r আছে 3টা, তাহলে 3/2r। আচ্ছা, 3/2r এখান থেকে তো খুবই সিম্পলি আমাদের এক লাইনে লিখে দেওয়া যায় যে এটা হবে 6 ডেল বাই abc। এই তো আমাদের রাইট সাইড চলে আসছে। অ্যাডমিশনের কেসে আসলে সাইড নোটগুলো কোনটা কি ফর্মুলা অ্যাপ্লাই করছি না করছি এই সব কিছু আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে আলটিমেটলি আমরা তাহলে সলিউশনটা শেষ করে ফেলছি, বুঝছি? এখন তাহলে একটু বোঝার ট্রাই করি যে আমরা আসলে কি করলাম। খেয়াল করো, তাহলে এখানে আমাদের প্রথমেই যে ব্যাপারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এখানে এ আছে, সাইনে আছে, আর এখানে আমাদের হলো গিয়ে এইখানে ডেল ইনভলভ করতে হবে, এবিসি ইনভলভ করতে হবে, তাই তো? এখন এবিসি ইনভলভ করতে হবে, ডেল ইনভলভ করতে হবে, তাহলে কীভাবে করা যায়? খেয়াল করো, এখানে এই সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি? a/2r লিখতে পারি না? কিভাবে লিখলাম ভালো মতো বুঝো। আমরা এখানে সাইন ফর্মুলা কি শিখছিলাম? যে সাইন এই তোমার হচ্ছে, আচ্ছা সাইন এ দিয়ে না লিখি, জাস্ট একদম সিম্পল ফর্মটা লিখি, a বাই সাইন এ ইজ ইকুয়াল টু b বাই সাইন বি ইজ ইকুয়াল টু c বাই সাইন সি ইজ ইকুয়াল টু কি হয়? ইজ ইকুয়াল টু হয় সিম্পলি 2r, তাই না? এই জিনিসটা, এই যে এখানে সাইন ফর্মুলাটা শিখছিলাম এইটা এখানে অ্যাপ্লাই করছি খুবই সিম্পলি। সাইন এ আমরা যদি উপরে তুলে দিই তাহলে এখানে আসে a/2r, তো এখানে সাইনের পরিবর্তে a/2r লিখছি। তারপরে এখানে সাইন বির জায়গায় b/2r, সাইন সির জায়গায় c/2r, এভাবে লিখে তারপরে সেখান থেকে ক্যান্সেলেশন করছি। এইখানে আসলে এই জিনিসটা ক্যান্সেলেশন না করে ডিরেক্ট এক লাইনেও লেখা যেত, আমি জাস্ট এটা লেখার স্বার্থে লিখছি। জাস্ট লাইন কমে যাচ্ছে, বেশি কম হয়ে যাচ্ছে, একদম জাস্ট 2 লাইনই হয়ে যাচ্ছে, এই জন্য ইচ্ছা করে এই লাইনটা লিখছি। এক লাইনে কীভাবে লেখা যেত বুঝো ব্যাপারটা। সাইন এ বাই এ, ওভারঅল এটা কি সাইন এ বাই এ না? তো আমরা তো জানি a বাই সাইন এ মানে হচ্ছে 2r, তাহলে এইখানে
এ বাই সাইন এ যদি হয় 2r, তাহলে সাইন এ বাই এ কি হবে 1/2r। বুঝো সিম্পল জিনিস, এ বাই সাইন এ এটার মান হচ্ছে 2r, এখানে আছে কত সাইন এ বাই এ, তার মানে কি হবে উল্টে যাবে 1/2r। তো এটার পরিবর্তে আসলে লেফট সাইড লেখার পরে এই জিনিসটা তো তোলার প্রয়োজন নেই, আগের ভিডিওগুলো দেখলে এই জিনিসটা বুঝে যাওয়ার কথা। আমি এই জিনিসটা বলছিলাম কোয়েশ্চেনকে কিভাবে ডমিনেট করা যায়, স্পেস কিভাবে কমানো যায়। তো এখানকার কেসে লেফট সাইডে এই জিনিস হুবহু তোলার প্রয়োজন নেই, এরপরের স্টেপটা আমরা ডিরেক্ট লিখবো। তো এরপরের স্টেপ লিখতে গেলে আমরা ডিরেক্ট আসলে সাইন এ বাই এ ডিরেক্ট 1/2r লিখতে পারতাম। তো আমি স্টিল ওখানে আসলে সাইনের জায়গায় সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তুমি যদি 1/2r লিখে দাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই এইখানে। তাহলে এখানে কি হলো, ক্যান্সেলেশন হলো, ক্যান্সেলেশন হওয়ার পরে 1/2r 1/2r 1/2r, তাহলে কি হলো 3/2r থাকলো। এই যে 3/2r, তারপরে এখানে জাস্ট ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেই আমরা আসলে 6del/abc লিখতে পারি। কিভাবে, কোন ফর্মুলা, এইখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ইনভলভ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের কেসে আমরা তো এটার অনেকগুলো ফর্মুলা দেখছি, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলের কেসে এটাকে কি লেখা যায়, হাফ ab sin c লেখা যায়। এখান থেকে এটার যদি আমরা অর্ধপরিসীমা s বিবেচনা করি √s * s - a * s - b * s - c এইভাবে লেখা যায়। এভাবে আরও বেশ কিছু এক্সপ্রেশন আছে এই ক্ষেত্রফলটার, তাই না? এখানে আমরা কোন এক্সপ্রেশনটা ইউজ করব, যেই এক্সপ্রেশনে আর ইনভলভড, যেটাতে আর ইনভলভ সেটাতেই তো যাবো খুবই সিম্পলি, যেহেতু আমার আর থেকে ডেলে যেতে হবে। তো আমাদের তখন ওই যে ওই ফর্মুলাটা ইউজ করছি, সেটা ফর্মুলা কি ছিল একটু মনে করো, del = abc বাই কত, abc বাই 4r, তাই না? এখানে দেখো এখন তাহলে কি লেখা যায়, এখানে আছে আমাদের 2r, তাহলে 4r যদি এটা হয় তাহলে 2r এর মান কত হবে একটু নিজে চিন্তা করো, এখানে একটা 2 রেখে দেই, তাহলে abc বাই কত 2 del না। তাহলে এখন ওই জিনিসটা এই 2r এর জায়গায় আমরা খুবই সিম্পলি abc বাই 2 del লিখে দিলাম। এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এই সাইড নোটটা অ্যাডমিশনের কাছে দেওয়ার প্রয়োজন নাই। তাহলে 2r এর মান কত abc বাই 2 del, নিচে abc থাকলো আর হচ্ছে 2 del, abc বাই 2 del উপরে চলে গেল, তার মানে কত 6 del হয়ে গেল, 6 del বাই abc। এই তো আমাদের রাইট সাইড চলে আসছে, বুঝছি আমরা। এই তো তুমি যদি এখানে এই জিনিসটা একদম প্রমিনেন্টলি লেখাও দিতে চাও দেখা দিতে পারো, তোমার ইচ্ছা। এই তো আই হোপ এখান থেকে সবগুলো জিনিস ক্লিয়ার করা গেছে, এই জিনিসটা আই হোপ ক্লিয়ার হয়েছে। আমরা সামনে আগাই। এরপরে 95-96 সেশনে এখানে প্রশ্ন আসছে সত্য অথবা মিথ্যা উত্তর দিতে। এখানে আমাদের 4টা স্টেটমেন্ট আছে, তো আমরা দেখি কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে cos স্কয়ার π/4 = 1 - sin স্কয়ার π/4। অফকোর্স এটা সত্য থাকলো। 2 নম্বর পয়েন্টে যাই, তারপরে বলা হয়েছে দ্য ইকুয়েশন sec θ = half has no solution। সত্য। তারপরে a triangle can be drawn with sides a = 4 b = 10 কোণ a = 30। আচ্ছা এটা একটু চেক করে দেখবো আমরা এখানে। তারপরে 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, সরি 4 নম্বর পয়েন্টে বলছে cos of -390 ডিগ্রি = √3/2। এটা তো আমরা সিম্পলি ক্যালকুলেটরে চেক করব, এটাতে তো কোনো কাজই নাই, -390 ডিগ্রি তাই তো, হ্যাঁ √3/2 ঠিক আছে, তাহলে এটাও সত্য। তাহলে আমাদের জাস্ট এই 3 নম্বর পয়েন্টটা সত্য নাকি মিথ্যা এটা একটু চেক করে দেখতে হবে আর কি। তো আমরা আগাই, শুরু করি। তাহলে এখানে a/sin a = b/sin b, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে a = 4/sin 30 মানে হাফ, তার মানে 8 থাকে এখানে, 8 থাকে এখানে b এর মান হচ্ছে 10, b এর মান যদি 10 হইতে হয় তাহলে এখানে sin b, তাহলে এখানে থাকে 8 আর এখানে থাকে 10, তার মানে 10/8 বোঝাই যাচ্ছে, তাহলে sin b কে এক্সিড করতে হচ্ছে, অতএব ইম্পসিবল। তার মানে এটা আসলে ইম্পসিবল কেস চলে আসছে, তার মানে এটা আসলে মিথ্যা। এই তো আমাদের তাহলে আনসার করা শেষ। এইবার আমরা এখানকার এক্সপ্লেনেশনে যাই। হ্যাঁ, এক্সপ্লেনেশনে যাই যে কোনটা কি করলাম না করলাম, কিভাবে কি বললাম। এখানে সত্য অথবা মিথ্যা উত্তর দিতে বলছে, আর প্রথম স্টেটমেন্টটাই দিছে cos স্কয়ার θ = 1 - sin স্কয়ার θ। এটা তো আসলে থেটার যে কোনো মানের জন্য সত্য, তাই না? তো যার কারণে এটা অফকোর্স সত্য, cos স্কয়ার θ - হচ্ছে 1 - sin স্কয়ার θ থাকলো, এটা সত্য গেল। এর পরের পয়েন্ট কি বলছে, দ্য ইকুয়েশন sec θ = half has no solution। উত্তর হচ্ছে হ্যাঁ অফকোর্স এই জিনিসটা সত্য। কেন সেটা একটু বুঝি আমরা। খেয়াল করো এখানে আমরা জানি যে আসলে আমাদের cos থিটার মান কি হতে পারে, কোন রেঞ্জে হতে পারে, sin থিটা cos থিটা, sin থিটা অথবা cos থিটা, এই দুইটারই মানের রেঞ্জটা হচ্ছে যে এদের কেসে এদের মানটা হতে পারে -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, তাই না? এই রেঞ্জে। যার কারণে এদের যে উল্টো ব্যাপারটা, উল্টো যে অনুপাতটা সেটা কি, এই সাইনের কেসে কোসেক আর হচ্ছে কজের কেসে সেক, এদের মান আসলে কি হতে পারে, এদের মান আসলে এই যে এদের মান হতে পারে -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, আর
ওদের উল্টো মানগুলা কোসেক থিটা বলো সেক থিটা এদের কেসে এদের পসিবল মান কি হতে পারে? এদের পসিবল মান হতে পারে 1 থেকে শুরু করে 1 সহ এর বড়গুলা, অথবা -1 থেকে শুরু করে -1 সহ এর ছোটগুলা। বুঝছি? এদের যেমন এখানে বাউন্ড -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, এদের হচ্ছে উল্টোটা, অর্থাৎ 1 থেকে শুরু করে 1 এর বড়গুলা অথবা -1 থেকে শুরু করে -1 এর ছোটগুলা। তো এখানে তো বলে দিছে কি সেক থিটার মান হাফ। সেক থিটার মান কিভাবে হাফ হয়? সেক থিটার তো রেঞ্জ আসলে এটা না। সেক থিটার রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু করে বড় যত কিছু আর -1 থেকে শুরু করে ছোট যত কিছু, এইটা। সো অফকোর্স সেক থিটা ইজ ইকুয়াল টু হাফ হওয়া পসিবল না। দ্যাটস ওয়াই এইটার কোনো সলিউশন নাই। কোনো সলিউশন নাই মানেই হচ্ছে থিটার কোনো ভ্যালিড ভ্যালু পাওয়া সম্ভব না। বুঝছি? এইভাবে তুমি জাজমেন্ট দিতে পারো, অথবা খুবই সিম্পল, একদম সিম্পল জাজমেন্ট এভাবে দিতে পারো। সেক থিটার মান হাফ, তার মানে কি বুঝাই যাচ্ছে কস থিটার মান কত হইতে হবে? কস থিটার মান হচ্ছে 2 হইতে হবে। তো কস থিটার মান 2 হওয়া কি পসিবল? অফকোর্স পসিবল না। কস থিটার রেঞ্জ তো আমরা জানি, তাহলে এখানে অফকোর্স এটা অসম্ভব, মিথ্যা। এই কারণে আচ্ছা, এখানে সরি এইটার সলিউশন নাই আর কি, এটার সলিউশন পাওয়া সম্ভব না। এখানে তো বলেই দিছে যে দ্য ইকুয়েশন এত হ্যাজ নো সলিউশন, এটার কোনো সলিউশন নাই, তাহলে সত্যি কথাই বলছে, তাহলে অবশ্যই এই 2 নম্বর পয়েন্টটা হবে সত্যি। পয়েন্টটা বুঝছি, কথা বুঝছি? ওকে, এবার 3 নম্বর পয়েন্ট, ওটা চেক করতে যাব, ওটা পরে দেখতেছি। 4 নম্বর পয়েন্টটা আসি। এখানে বলছে কজ অফ এটা ইজ ইকুয়াল টু এত, সিম্পলি ক্যালকুলেটরে চেক করলে হয়ে যাচ্ছে, এটাতে কোনো এফোর্ট দেওয়া লাগতেছে না। এইখানে এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে, এইখানে ওর সাইড লেন্থ, এই বাহুর দৈর্ঘ্য, এ বাহুর দৈর্ঘ্য 4, বি এর দৈর্ঘ্য 10, এবং কোণ এটা আসলে কত নিয়ে? 30 ডিগ্রি নিয়ে। এই জিনিসটা সম্ভব কিনা আমাদেরকে চেক করতে হবে। তো এখন এইখানে আমরা ট্রায়াঙ্গেলের কাছে সাইন প্রপার্টি জানি, সাইন সূত্র। সাইন সূত্রটা অ্যাপ্লাই করলে কি আসে? a বাই সাইন এ ইজ ইকুয়াল টু b বাই সাইন বি। এখন এখান থেকে a বাই সাইন ইজ ইকুয়াল টু b বাই সাইন বি অ্যাপ্লাই করলে আমরা দেখতেছি যেখানে a দেওয়া আছে, সাইন a এটা বের করা যাবে আর কি, b দেওয়া আছে। তাই এই তিনটা তথ্য যখন দেওয়া আছে, এগুলো যখন বসায় ফেলতেছি, আমরা দেখতেছি সাইন বির মান কত আসে? 10/8। 10/8 মানে কত? 5/4। 5/4 মানে 1.25। এটা আসলে 1 এর থেকে বড় একটা মান। তো সাইন বির মান 1.25 হতে পারে? সাইন বির মান তো 1.25 হতে পারে না। খুবই সিম্পলি সাইন বির মানটা গ্রেটার দেন 1 হইতে পারে না, অর্থাৎ এটা একটা ইম্পসিবল কেস, এটা সম্ভব না। এই কারণে এই ট্রায়াঙ্গেলটা ড্র করা যাবে না। যদি এখানে বলতো আ ট্রায়াঙ্গেল কান্ট বি ড্রন উইথ সাইডস এত, তাহলে আসলে সেই জিনিসটা সত্যি হইতো। বুঝছি? তো এখানে আলটিমেটলি এই জিনিসটা কি হবে? মিথ্যা হবে। বুঝছি? আশা করা যায় এই জিনিসটা বোঝা গেছে। আমি এখানে আসলে নিজে সলভ করার সময় যে জিনিসটা খেয়াল করছি, যে এখানে আসলে কি আসতেছে, সাইন বির মানটা 10/8 আসে। 10/8 মানে কি? মানে হচ্ছে লব বড় হর ছোট, তার মানে এটা অবশ্যই গ্রেটার দেন 1 হবে। আমাদের এক্সাক্ট মানটা 1.25, দরকার নাই তো, আমাদের তো গ্রেটার দেন 1 বুঝলেই হয়েছে। তো গ্রেটার দেন 1 ইম্পসিবল, এই তো এখান থেকে এই ডিসিশনটা দেওয়া গেছে। আই হোপ এটার আমাদের পুরো ব্যাপারটা আমরা ঠিকঠাক বুঝছি। সামনে আগাই। কি বলছে এখানে? একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য √3+1, √3-1 এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের অন্য বাহু এবং কোণসমূহ নির্ণয় করো। ফাইন, তাহলে আমরা শুরু করি। এইখানে তাহলে এটাকে মনে করো এ দিলাম, এটা বি দিলাম, আর এদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে এটা কোণ সি। এই তো এটা হলে তাহলে অন্য জিনিসগুলো বের করতে বলছে, বের করি আমরা এখানে। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c থাকলো। ডিরেক্ট এখানে সি এর মানটা পেয়ে যাব, √3+1 আর √3-1, তাই না? মাইনাস হচ্ছে 2 √3+1 √3-1, তাহলে 3 থেকে 1 2, এখানে cos 60, তাহলে হাফ একটা 2 কেটে যাবে আর কি। এই তো, তাহলে এখানে এটার মান কত আসে? এটার মান আসে √6 থাকলো। এরপরে কি বলা হয়েছে? অন্য কোণগুলো বের করতে হবে। তাহলে a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু c বাই সাইন c। এখান থেকে আমরা বাকিগুলো বের করে ফেলবো। এই কোণ কত আসে একটু দেখি। আমাদের এই কোণটা আসতেছে যে এইখানে থাকে ইন্টু সাইন সি, তাই না? সাইন সি মানে হচ্ছে সাইন 60, অর্থাৎ সিম্পলি এখানে সাইন 60 ইন্টু এ বাই হলো গিয়ে সি। সি এর মানটা তো বের করছি একটু আগে, এই তো 75। আচ্ছা,
তাহলে এখানে এ কোণ বের হয়ে গেছে, ওটা বের হয়ে গেছে 75 আর হলো কত 60, 75 আর 60, ওটা 60 হলে এটা 120 হইতে হবে, 120 হইতে হবে মানে হচ্ছে 45 হইতে হবে। এই তো আমাদের এখানে সলিউশনটা শেষ। তার মানে এখানে আমাদের সবগুলো জিনিস অজানা যা যা ছিল বের করে ফেলছি। এবার আমরা জাস্ট এখানে এক্সপ্লেইন করব জিনিসগুলো। এই তো তাহলে আমরা এখানে একটু দেখি কি কি কাজ করছি। খেয়াল করো এইখানে এই যে এখানে তাহলে তথ্য দেওয়া আছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আর ওদের মধ্যবর্তী কোণ একটা দেওয়া আছে। এখন তোমাদেরকে এই কেসে আমি আসলে একদম সিম্পলি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার কেসে একদম সিম্পলি কি চিন্তা করলেই বেশিরভাগ বা অলমোস্ট সব ম্যাথই হয়ে যায় সেই জিনিসটা একটু বলে দিই। যখনই তোমার বাহুর দৈর্ঘ্য প্রয়োজন হবে তখন খেয়াল রাখবা তুমি হচ্ছে কস ফর্মুলার দিকে, তখন কস ফর্মুলার দিকে যাওয়ার ট্রাই করবা। আর যখন তোমার আসলে বাহুর দৈর্ঘ্য না দিয়ে বরং কোনো একটা কোণ দরকার হবে তখন সাইন ফর্মুলার দিকে যাওয়ার ট্রাই করবা। এইটা করলেই আসলে এইখানে বইয়ের যতগুলো ম্যাথ আছে বইয়ের ম্যাথগুলো সবগুলো একদম খুবই ইজিলি হয়ে যাবে, বুঝছো? সাধারণত এই ধরনের সিনারিওতেই তোমাকে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। এখন এটা না করলে কি হবে না? উত্তর হচ্ছে না। অফকোর্স এটা না করেও তোমার হচ্ছে বিকল্প উপায় আছে, কিন্তু এখানকার কেসে এগুলো করলে ইজি হয়, বুঝছো? এখানে দেখো তোমার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য লাগবে। সো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং 3 নম্বর বাহুটার যদি দৈর্ঘ্য লাগে তাহলে এখান থেকে আমাদের সিম্পলি আমরা কিসে যাওয়ার ট্রাই করব? আমরা এখান থেকে কস ফর্মুলায় যাওয়ার ট্রাই করব। বাহুর দৈর্ঘ্য লাগলেই সবার আগে কস ফর্মুলার দিকে তাকাবো। যদি কস ফর্মুলায় পর্যাপ্ত তথ্য না থাকে বা অন্য কোনো ঝামেলা থাকে তাহলে আমরা অন্যভাবে ট্রাই করব, এটা হলো কথা। তো দেখো কস ফর্মুলায় যদি যেতে চাই তাহলে কস ফর্মুলার কেসে বাহুর দৈর্ঘ্যটা অন্যটার কেসে ডিরেক্ট এইভাবে লেখা যায়। এখন তোমরা কস ফর্মুলাটা হয়তো বা অনেকে এইভাবে লেখো, যেভাবেই লেখো না কেন একই জিনিস। মনে করো আমরা কস ফর্মুলা লিখবো, তখন আমার বাহুর দৈর্ঘ্য লাগবে সি বাহুটার দৈর্ঘ্য, সি বাহুর দৈর্ঘ্য লাগবে মানে অ্যাঙ্গেল হচ্ছে সি কোণটা দেওয়া থাকার কথা, সি কোণ দেওয়া আছে। তাহলে কস সি ফর্মুলাটা কি দাঁড়ায়? কস সি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হচ্ছে 2ab, তাই না? এইটাই হচ্ছে কজের ফর্মুলা। এখন কস ফর্মুলাটা এইভাবে লেখা যায়, আবার এখান থেকে তুমি খুব সিম্পলি জাস্ট এখানে 2ab যদি এই পাশে পার করে নাও তাহলে কি দাঁড়ায়? 2ab cos c is equal to a square plus b square minus c square। তাহলে এখানে c square যদি এই পাশে আনো তাহলে কি থাকে? a square plus b square, এটাকে ডানে পার করে দিলাম মাইনাস 2ab cos c। তো আমি ডাইরেক্ট এইটাকে লিখছি এখানে, এইটাকে ডাইরেক্ট লেখা যায়, অনেক কেসে এই জিনিসটা ডাইরেক্ট লিখেই অ্যাপ্লাই করা হয়, বুঝছি? তো এখানে অবশ্যই যেহেতু আমাদের সি বাহুটার দৈর্ঘ্য লাগবে, এক লাইনে লিখছি ডিরেক্ট। তাহলে সি বাহুটার দৈর্ঘ্য লাগবে, এটা ব্যাপারটা এরকম দাঁড়ালো। এখান থেকে এ বি এর মান জানি, কস সির মান জানি, সবগুলো জিনিস বসাই দিছি, তারপর সেখান থেকে সি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। থাকলো √6। আমাদের যে অজানা বাহুর দৈর্ঘ্য ছিল সেটা বের করলাম। এখন আমাদের জাস্ট কোণ লাগবে, তাই না? এখন এখানে একটা কোণ দেওয়া আছে, অন্য দুইটা কোণের মান লাগবে। এখন কি বলছি? কোণের মান লাগবে মানেই হচ্ছে সাধারণত আমরা কিসে যাওয়ার ট্রাই করব? আমরা সাধারণত সাইন ফর্মুলায় যাওয়ার ট্রাই করব। তো এখানে এই যে সাইন ফর্মুলায় গেছি। এখন সাইন ফর্মুলায় যাওয়ার কেসে আমাদের ত্রিভুজের তো কোণই আছে তিনটা কোণের যোগফল 180। তো এখানে অলরেডি একটা কোণ আছে, আরেকটা কোণ যদি পেয়ে যাই, থার্ড কোণটা আমার কষ্ট করে আর বের করা লাগবে না। বুঝো ব্যাপারটা? মনে করো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি এখানে 180 আমরা জানি। এখন একটা কোণ, মনে করো একটা কোণ দেওয়া আছে 90, আরেকটা কোণ যদি আমি 60 জানি তাহলে তো থার্ড কোণ এমনি পেয়ে যাচ্ছি না? 30 হইতে হবে, যেহেতু তিনটার যোগফল 180। ওইটা কাজই করবো আমরা এখানে। একটা কোণ দেওয়া আছে, বাকি দুইটা কোণের মাঝে একটা এখান থেকে বের করব সাইন ফর্মুলা অ্যাপ্লাই করে, বাকিটা ওই 180 যে যোগফলের প্রপার্টি ওখান থেকে দেখেই বলে দেওয়া যাবে, বুঝছি? তো এখানে আমরা ওই জিনিসটাই করছি। আমি এখানে এ কোণটা বের করছি, অর্থাৎ এখানে এ বাহুর দৈর্ঘ্য জানি, এই যে এটাকে এ বিবেচনা করছি। তারপরে সাইন এ এটা জানি, সরি সাইন এ বের করতে যাচ্ছি, সরি। এখান থেকে সি বাহুর দৈর্ঘ্য এখান থেকে জানি, সাইন সিও জানি। তো এখান থেকে আমরা খুবই সিম্পলি সাইন এ মানে কি এ ইন্টু সাইন সি বাই সি। তো সেখান থেকে এ কোণের মান পেয়ে গেছি কত? 75 ডিগ্রি। এটা যদি 75 ডিগ্রি হয়, ওটা যদি 60 হয়, তাহলে 60 আর 75 তার মানে কত? এখান থেকে দাঁড়াচ্ছে 7 6 13 135। এই দুইটার যোগফল 135 হলে অন্য কোণটা 45 হইতেই হবে। এই আর কি সিম্পলি ব্যাপার। অন্যভাবে চিন্তা করতে পারো তুমি, ওইটা 60, তার মানে এদের দুইজনের যোগফল কত হতে হবে? এদের দুইজনের যোগফল হতে হবে 120। 120 যদি হতে হয়, এইটা যদি 75 হয়, ওটা 45 হতে হবে। যেভাবে চিন্তা করো চলবে। এই হলো এইটার সমাধানের ব্যাখ্যা। আই হোপ সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু সলিউশনটা দেখি, এটার আনসারটা কি আছে। এটার আনসার হচ্ছে বাহুর দৈর্ঘ্য √6 আর কোণগুলো হচ্ছে 75 আর 35 45। আচ্ছা, এখানে দেখো ব্যাপারটা হচ্ছে আমি আসলে এই বাহুকে এ, এটাকে বি, আর অজানা বাহুকে সি বিবেচনা করছি এবং অন্তর্ভুক্ত কোণকে কোণ সি বিবেচনা করছি। এখানে উত্তরটা আসলে হচ্ছে এটাকে বি, এটাকে সি,
আর হলো অজানা বাহুটাকে এ বিবেচনা করে তারপর উত্তরটা লেখা আছে, একই জিনিস। এখানে তো আমাদের ডিফাইন করে দেয়নি কোনটা এ, কোনটা বি, কোনটা সি। সো যেভাবেই করি না কেন আমি অজানা বাহুর দৈর্ঘ্য এবং অজানা কোণের মানটা বের করতে পারলেই হবে, এই আর কি। তাহলে এখানে √6 আর হচ্ছে 75 আর 45। আচ্ছা, এটাকে যদি বি ধরা হয়, এর বিপরীত কোণটাকে 75 বলছে না? আমরা তো এটা যদি এ ধরি, এর বিপরীত কোণ ক্যাপিটাল এ এর মান 75। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, আগাই সামনে। এরপরের কোয়েশ্চেনে এখানে বলা হয়েছে যদি sin x m sin y হয় তাহলে প্রমাণ করো যে tan of x minus y by 2 is equal to m minus 1 by m plus 1 is equal into tan x plus y। ওকে, তাহলে এখান থেকে আমরা তাহলে আগাই কাজে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো m by 1 is equal to হচ্ছে যে sin x by sin y, তাই না? এখান থেকে তার মানে আমরা বলতে পারবো যে m minus 1 by m plus 1 is equal to sin x minus sin y by sin x plus sin y। এরপরে এখন এখানে sin c minus sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, 2 sin of হচ্ছে তোমার x minus y by 2 cos of x plus y by 2, আর এখান থেকে 2 sin x plus sin y, তাহলে এখান থেকে sin x plus y by 2 cos of x minus y by 2। এখন এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকে কি আমাদের sin x minus y by 2 by cos x minus y by 2 অর্থাৎ tan x minus y by 2 উপরে, আর নিচে কি থাকে cos by sin, তার মানে এখান থেকে cot tan x plus y by 2 নিচে। এই তো, তাহলে এখান থেকে আমাদের যা দেখাতে বলছে ডিরেক্ট এক লাইনেই চলে আসতেছে, tan x minus y by 2 is equal to m minus 1 by m plus 1 tan x plus y by 2। এই তো যা দেখাতে বলছিল সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি, আমাদের সমাধান শেষ। আই হোপ সবাই এটা বুঝছি। এখন একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, খেয়াল করো এখানে তাহলে আমরা কি করলাম, কিভাবে করলাম, থিমটা কি একটু জাজ করি, বোঝার ট্রাই করি। যখনই এই ধরনের প্রবলেম আসবে, এই ধরনের প্রবলেম ত্রিকোণমিতিতে অনেকগুলো আছে, অ্যান্ড এইখানকার আসলে এই টাইপটা, এই ধরনটা, এই হচ্ছে তোমার শেপের ফরম্যাটের কোয়েশ্চেনটা খুবই আসে। এটা এইচএসসিতেও আসে, আবার অ্যাডমিশনেও আসে। তো এখন টাইপটা কি? টাইপটা হচ্ছে এখানে আসলে একটা টার্ম দেওয়া থাকবে যেটা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করে পাওয়া যাবে। বুঝো ব্যাপারটা? এই যে এখানে আমাদের m-1 বাই m+1 এই জিনিসটা, এইটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা আসলে বিয়োজন যোজনের ইঙ্গিত দিচ্ছে। এই জিনিসটাকে পরিবর্তন করে এমনভাবে দিতে পারতো যেখানে কোয়েশ্চেনটা m+1 বাই m-1 এরকম টার্ম থাকতো, অর্থাৎ ওখানে তখন আমরা কিসের ইঙ্গিত পেতাম? যোজন বিয়োজনের ইঙ্গিত পেতাম। অথবা এই যে এই কোয়েশ্চেনটা এইভাবে দিতে পারতো তোমাকে, m+1টা এটা বামে পার করলো, বামে পার করলে এখানে এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি থাকবে একটু কোয়েশ্চেনটা বুঝো, m+1 tan of x minus y by 2 is equal to দাঁড়ায় m-1 tan of x plus y by 2, এরকম জিনিসপত্র থাকলো। তাহলে এই যে আমাদের আসলে কি চেক করতে হবে, এই যে কোয়েশ্চেনে যেটা প্রমাণ করতে বলছে বা যেটা দেখাতে হবে বলছে, এই ধরনের কেসে যদি আমাদের বিয়োজন যোজন বা যোজন বিয়োজনের ইঙ্গিত থাকে, ইঙ্গিত কি করে বুঝবো? ইঙ্গিত হচ্ছে একদম খুবই প্রমিনেন্টলি ইঙ্গিত দেওয়া থাকতে পারে, এই যে m-1 by m+1 অথবা m+1 by m-1, x plus y by x minus y, x minus y by x plus y, এই ধরনের জিনিস। যদি এই ধরনের কিছু পাই তাহলে ডিরেক্ট ইঙ্গিত পেলাম, অথবা ডিরেক্ট না দিয়ে ইনডিরেক্টলিও ইঙ্গিতটা থাকতে পারে। কীরকম সেটা হচ্ছে এই যে এক পাশে +1 দিয়ে আরেক পাশে -1 দিয়ে, এক পাশে x plus y আরেক পাশে x minus y, অর্থাৎ এগুলোকে এক পাশে আনলে এটাকে এ পাশে আনো অথবা এটাকে এই পাশে নিয়ে যাও, তখন কিন্তু বিয়োজন যোজন বা যোজন বিয়োজনের যে টার্মটা একদম ক্লিয়ারলি খুবই ভিজিবলি থাকতেছে। এখন ওইখান থেকে আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের ইঙ্গিত পেলাম। এরপরে কি করব? এরপরে যোজন বিয়োজন হিসেবে চিন্তা করি অথবা বিয়োজন যোজন হিসেবে যে কোনোভাবেই চিন্তা করি না কেন, যে কোনোটা করলেই চলবে। এখান থেকে তুমি দেখো এইটার যোজন বিয়োজনের আগের শেপটা, বেসিক শেপটা কি সেই জিনিসটা জাজ করব। এটার বেসিক শেপটা বোঝাই যাচ্ছে m/1 ছিল, m/1 থেকে বিয়োজন যোজন করে এই জিনিসটা পাওয়া হয়েছে, বুঝছি। তাহলে এখন এইবার আমরা কি করব? প্রদত্ত তথ্য থেকে এই যে বেসিক শেপটা, এই জিনিসটা অ্যাটেইন করার বা এই জিনিসটা পাওয়ার স্টেপ নেব, বুঝছি কথা? তাহলে ওভারঅল বললে আমাদের আসলে এই যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের এই ক্লুটা ফাইন্ড আউট করতে হবে, যেটা প্রমাণ করতে বলছে বা যেটা দেখাতে বলছে সেখান থেকে। এরপরে সেইটার যে বেসিক শেপটা, যোজন বিয়োজনের আগে কি থাকতো বা বিয়োজন যোজনের আগে কি থাকতো সেই জিনিসটা চিন্তা করব। এই যে বেসিক শেপটা, এই বেসিক শেপটা ইমপ্লিমেন্ট করতে হবে
এইখান থেকে প্রদত্ত তথ্য থেকে। এই হচ্ছে আমাদের এইখানকার এই ফরম্যাটের ম্যাথগুলো সলভ করার জেনারিক সিস্টেম। এখন দেখো এখানেও আমরা তাই করছি। এখানে এই যে এইটার আমাদের বিয়োজন যোজনের বেসিক ফর্ম হচ্ছে m/1 এখান থেকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রদত্ত তথ্য থেকে, আমরা তাই করছি। তারপরে সেখান থেকে বিয়োজন যোজন করছি, এটা আমাদের লাগবে। তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ক্যান্সেলেশন হয়েছে, ক্যান্সেলেশন শেষে দেখো তারপরে কি হয়েছে, এইখানে সাইন থেটা বাই কস থেটা, এই যে এখানে থেটা রোল প্লে করতেছে x - y/2, সাইন থেটা বাই কস থেটা ট্যান থেটা লিখে দেওয়া যায়। আর কি করা যায়, এইখানে কস থেটা বাই সাইন থেটা, তার মানে এখানে কট থেটা লিখে দেওয়া যায়। এখন আমাদের আসলে প্রমাণে দুইটাই ট্যান থেটা আছে, তো এখানে আমাদের আসলে কট থেটা না লিখে বরং ডিরেক্ট ট্যান থেটা লিখলে সুবিধা বেশি। তো আমরা এটাই করছি, অর্থাৎ এখানে এই কসটাকে জাস্ট উল্টায় এর নিচে লিখছি, অর্থাৎ এটা তো আসলে উপরে আছে, এই উপরেরটাকে এইভাবে চিন্তা করা যায় যে এটা আসলে এর নিচে আছে, এর নিচে থাকলে ঘুরে উপরে যাওয়ার কথা। তাহলে আলটিমেটলি এটাকে যদি এর নিচে চিন্তা করি তার মানে কি হয়, নিচে ট্যান থেটা হয়, তাই না? এখানে থেটা রোল প্লে করতেছে x + y/2। তাহলে আমরা এখানে জাস্ট ডিরেক্ট দুইটাই ট্যান থেটা লিখছি। এরপরের লাইনটা খুবই ইজি, সিম্পলি আমরা জাস্ট এই নিচেরটা উপরে পার করে দিলেই আমাদের যা দেখাতে বলছে সেই জিনিসটা চলে আসলো। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সামনে আগাই। এরপরের কোয়েশ্চেনে বলা হয়েছে cos 15 প্লাস sin 15 বাই cos 15 মাইনাস sin 15 ইজ ইকুয়াল টু √3 ইজ ইকুয়াল টু 1 প্লাস tan 15 বাই 1 মাইনাস tan 15, এটা দেখাতে হবে। তো আমরা শুরু করি। আমাদের লেফট সাইডে থাকতেছে cos 15 প্লাস sin 15, তাহলে এখানে cos 15 যদি আমরা কমন নেই উপরে নিচে থেকে, তাহলে 1 প্লাস tan 15 বাই 1 মাইনাস tan 15 চলে আসে আমাদের। তাহলে যেটা দেখাতে বলছে এটার একটা পোর্শন চলে আসলো, একটা পোর্শন চলে আসলো আমাদের, আসলে রাইট সাইড চলে আসছে। এখন এইটা সমান যে আসলে বাকিটুকু এটা দেখাতে হবে। তাহলে এখানে tan 45 প্লাস tan 15 আর 1 মাইনাস tan 45 tan 15 লিখে ফেললাম। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে tan 60 অর্থাৎ √3 ইজ ইকুয়াল টু মিডল সাইড। এই তো, তাহলে আমাদের আসলে সমাধানটা শেষ হয়ে গেছে। এবার আমরা একটু দেখি এক্সপ্লেইন করি জিনিসটাকে, যেখানে আমরা কি করলাম। খেয়াল করো এখানে আমাদের cos 15 প্লাস sin 15 cos 15 মাইনাস sin 15 আছে। তো এখান থেকে যদি আমাদের tan এ যেতে হয় তাহলে বুঝাই যাচ্ছে খুবই সিম্পলি আমাদের cos 15 কমন নিতে হবে। কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে sin বাই cos tan হয়ে গেছে। এরপরে এই দুইটা ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে এই জিনিসটা পড়ে থাকে, এইটাই আবার আমাদের রাইট সাইডে দেখাতে বলছে। তাহলে এই জিনিসটা দেখানো হয়ে গেল। এরপরে এখন এইটার মান যে √3 সেটা দেখাতে হবে। এইটার কেসে আমরা কি করব, বুঝাই যাচ্ছে tan থেটা প্লাস tan, এখানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan অফ a প্লাস b এর সূত্রে শেপটা ইমপ্লিমেন্ট করা যায় এখান থেকে। তাহলে 1 এর মানটা tan 45 লিখে দিছি আমরা, বাকিটা tan অফ a প্লাস b ফর্মুলা ইমপ্লিমেন্টেড হয়েছে, tan 60 হয়ে গেছে, tan 60 এর মান হচ্ছে √3, এই জিনিসটা চলে আসছে। আই হোপ এখানে আর এক্সট্রা করে কোনো কিছু বলার প্রয়োজন নেই, এটা আমরা সবাই বুঝছি। সামনে আগাই। এরপরে কোয়েশ্চেনে বলা হয়েছে tan 45 প্লাস থেটা বাই 2 ইন্টু tan 45 মাইনাস থেটা বাই 2 ইজ ইকুয়াল টু √2 cos থেটা মাইনাস 1 বাই √2 cos থেটা প্লাস 1, এটা দেখাতে হবে। তো আমরা শুরু করি। এখানে লেফট সাইডকে আমরা লিখতে পারি এভাবে যে sin 45 প্লাস থেটা বাই 2 ইন্টু sin 45 মাইনাস থেটা বাই 2, এখানে লেখা যাবে cos 45 প্লাস থেটা বাই 2 cos 45 মাইনাস থেটা বাই 2 থাকলো। এইখান থেকে আমরা কি করতে পারি, এই উপরে 2 নিচে 2 দিয়ে নিতে পারি। তাহলে 2 sin a sin b মানে হচ্ছে cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, তার মানে এখান থেকে আমাদের থাকে cos থেটা a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, তাই তো? a প্লাস b মানে হলো cos 45। আচ্ছা থাকলো, এখানে থেকে 2 cos a cos b, তার মানে এখানে cos থেটা আর হচ্ছে cos থেটা তো না, সরি, এখানে cos 45 আর হলো কি, আর হচ্ছে প্লাস cos থেটা, একই জিনিস। তারপরে এখন এখানে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে 2 cos a cos b cos of a plus b plus cos of a minus b, হ্যাঁ ঠিক আছে। তাহলে মানগুলো বসালে কি দাঁড়ায়, মানগুলো বসালে দাঁড়াচ্ছে cos থেটা মাইনাস 1/√2 আর এখানে 1/√2 প্লাস cos থেটা। খুবই সিম্পলি এটাই চলে আসবে আমাদের √2 cos থেটা মাইনাস 1/√2 cos থেটা প্লাস 1, এইটার সমান। এই তো, তাহলে আমাদের রাইট সাইড চলে আসলো। আচ্ছা, এই লাইনগুলো জাস্ট একের পরে লিখে গেছি, তো নিচে লিখলে মনে হয় বেটার হতো। যাই হোক, এবার আমরা একটু এক্সপ্লেইন করি। আমাদের সমাধান শেষ, যেটা আনতে বলছিল সেটা আমরা নিয়ে আসতে পারছি। খেয়াল করো এখানে tan 45 প্লাস থেটা বাই 2 আর tan 45 মাইনাস থেটা বাই 2, এটাকে যদি আমরা সাইন কজে ভাঙি তাহলে আসলে উপরে দুইটা সাইন টার্ম থাকে, নিচে দুইটা কস টার্ম থাকে। এই যে থাকলো, এখন সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা আছে, এই কারণে আমরা উপরে নিচে 2 নিয়ে নিছি।
তারপরে এখন 2 sin a sin b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি cos of a minus b minus cos of a plus b, আর 2 cos a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি cos of a plus b plus cos of a minus b। এখন এই যে cos 45 এর ভ্যালু এখানে বসাই দিছি, বসাই দেওয়ার পরে খুবই সিম্পলি এখান থেকে এই পরের লাইন এমনি চলে আসতেছে, জাস্ট √2 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলেই কাজ শেষ। বুঝছি? আই হোপ এইটাও খুব সহজে সবার বোঝা হয়ে গেছে। সামনে আগাই। এখানে এইবার বলা হয়েছে যদি f of x is equal to ln sin x এবং phi of x is equal to ln cos x হয়, তাহলে প্রমাণ করো যে e to the power 2 f of x plus e to the power 2 phi of x is equal to 1। খুবই সিম্পল জিনিস, আমরা আগাই শুরু করে দিই। তাহলে এখানে e to the power এখানে হচ্ছে 2 f of x, তাহলে 2 ln x plus 2 ln sin x, সরি 2 ln sin x plus e to the power 2 ln cos x is equal to খুবই সিম্পলি আমরা লিখতে পারি e to the power ln of sin square x plus e to the power ln of cos square x। এখান থেকে তাহলে কি লেখা যায় যে sin square x plus cos square x is equal to 1, আমাদের রাইট সাইড চলে আসছে। সিম্পল একটা জিনিস দিছিল এখানে, আমাদের খুবই সিম্পল একটা ব্যাপার প্রুফ করতে দিছে। তো এখানে আমাদের e to the power 2 ln sin x plus e to the power 2 ln cos x এখান থেকে 1 আনতে হবে। তো আমরা এই যে e to the power সামথিং, e to the power ln সামথিং স্পেশালি এইটা ফর্ম সম্পর্কে আসলে কি জানি, আমরা জানি যে e to the power ln সামথিং থাকলে সেই জিনিসটার মান হয় সামথিং। কিভাবে হয় না হয় এটার প্রুফটা সহ অ্যানালিসিস প্লেলিস্টে দেখানো আছে। এখন এখান থেকে এই যে e to the power ln সামথিং, তার মানে এটার মান সামথিং হয়, তার মানে আমাদের আসলে এই শেপে জিনিসপত্র নিয়ে আসার কথা বা এই শেপে নিয়ে আসার চেষ্টা করা উচিত। তো এখানে আমরা দেখতেছি এই যে সামনে 2 আছে, তো 2টা আমরা কি করতে পারি, লনের প্রপার্টি অনুযায়ী আমরা জানি যে এর উপরে পাওয়ার থাকলে সামনে যায়, অর্থাৎ সামনে থাকলে ওটাকে এর উপরে পাওয়ার হিসেবে আনা যায়। তো এখানে এই 2টাকে এর উপরে পাওয়ার হিসেবে আনলাম, sin x এর উপরে স্কোয়ার, তারপরে একইভাবে cos x এর উপরে স্কোয়ার, তার মানে sin স্কোয়ার x cos স্কোয়ার x হয়ে গেল। এখন e to the power ln সামথিং মানেই আমি বলছি শুধু সামথিং থাকবে, তাহলে এখানে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার হয়ে গেল, সিম্পলি এখানে 1 হয়ে গেল। এই তো, এরপরে আমরা তারপরে কোয়েশ্চেনটাতে যাই।